বর্তমানে সমগ্র বাংলাদেশ, নেপাল আর ভারতের কিছু অংশ নিয়ে বেঙ্গল সালতানাত তার সময়ের উপমহাদেশের ওয়ান অফ দ্য লার্জেস্ট এম্পায়ার গঠন করেছিল। ইনফ্যাক্ট সুলতান আলাউদ্দিন হোসেন শাহ শাসনামলে বেঙ্গল সালতানাতের রাজধানী গৌড় পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সিটিও ছিল। আর এই বেঙ্গল সালতানাত নিয়ে আমাদের লাস্ট ভিডিওটাতে আমরা বাংলার স্বর্ণযুগের কাহিনী বলেছিলাম, আর আজ বলবো সেই গোল্ডেন এজের শেষ হওয়ার কাহিনী। আর এরই মধ্যে দিয়ে শেষ হবে গৌরবময় বেঙ্গল সালতানাতের ইতিহাস। তবে আজকের ভিডিওতে খুব বেশি ডিপে ঢোকার আগেই বলে রাখি, এই ভিডিওটা কিন্তু একটা প্লেলিস্টের অংশ। যে প্লেলিস্টের আগের ভিডিওগুলো যদি আপনি দেখে থাকেন তাহলে আপনার জন্য আজকে ভিডিওটা বোঝা ইজিয়ার হবে। বাট তারপরেও যারা আসলে আগের ভিডিওগুলো দেখেন নাই তাদের জন্য আমি এই ভিডিওতে বিভিন্ন সময় আগের কোনো রেফারেন্স টেনে কথা বলবো, যাতে আপনাদের জন্য বোঝাটা ইজিয়ার হয়। বাট তারপরেও এই ভিডিওটা দেখার পরপরই আমার সাজেশন থাকবে সেই ভিডিওগুলো দেখে ফেলার জন্য, যাতে আপনার জন্য বেঙ্গল সালতানাত নিয়ে একটা ক্লিয়ার আইডিয়া জন্ম নেয়। তো চলুন শুরু করা যাক। কবে কোন সুলতান মারা গিয়েছেন আর কবে কোন সুলতান সিংহাসনে বসেছেন সেটা বোঝার জন্য ঐতিহাসিকরা সবচেয়ে বেশি খেয়াল করেন কোন বছর কোন সুলতানের নাম বা ছবি দেওয়া মুদ্রা চালু হয়েছিল সেটা দিয়ে। সুলতানদের সুলতান নামে খ্যাত আলাউদ্দিন হোসেন শাহের শেষ মুদ্রা পাওয়া যায় 1525 সালে, যাকে নিয়ে কিন্তু আমাদের এই প্লেলিস্টের ঠিক আগের ভিডিওটা ছিল। তবে একই সাথেই 1519 সাল থেকেই আবার সুলতান নসরত শাহ, যিনি সুলতান আলাউদ্দিন হোসেন শাহের ছেলে, তার নামে লেখা মুদ্রাও পাওয়া যাচ্ছিল। এ থেকেই ধারণা করা হয় যে আলাউদ্দিন হোসেন শাহ তার মৃত্যুর আগেই নিজের ছেলের নামে মুদ্রা প্রচলন করেন, যেন তার ছেলের সিংহাসনকে কেউ কোনো চ্যালেঞ্জ করতে না পারে। সুলতান নাসিরুদ্দৌলা ওয়ালদিন আবুল মুসাফর নসরত শাহ সিংহাসনে বসেন সুলতান নসরত শাহ নামে। আর তারপরই পিতার কাছ থেকে অলরেডি পাওয়া এক বিশাল সাম্রাজ্যকে সুলতান নসরত শাহ আরও বড় করেন, ঘোড়াঘাট নিজের দখলে নিয়ে আনেন আর নাম রাখেন নসরতাবাদ। এছাড়াও ত্রিহুতের রাজাকে পরাজিত করে সেই রাজ্য নিজের দখলে তিনি আনেন। আর ঠিক যেই সময় নসরত শাহ তার ক্ষমতায় এসেছিল সেই সময় এই ভারতীয় উপমহাদেশের অন্য প্রান্তে আর একটা বড় সাম্রাজ্যের জন্ম নিচ্ছিল। তার শাসনের প্রথম বছরই মানে 1526 সালে পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে বাবর দিল্লির সিংহাসন দখল করেন। ঠিক এর আগের সুলতান আলাউদ্দিন হোসেন শাহ উড়িষ্যার দিকে যেই আগ্রাসী মনোভাব দেখিয়েছিলেন বাবর সেটা জানতো, অ্যান্ড এই কারণে ক্ষমতায় আসার সাথে সাথেই সে বাংলার দিকেও নজর দেয়। আর এ থেকেই নসরত শাহ বুঝেছিলেন যে যখন তখন উত্তর ভারতের দিকে তাকানো তার জন্য সেফ হবে না, কারণ বাবরের আত্মজীবনীতে যে অংশটুকু আমরা পাই সেখান থেকে জানা যায় যে 1527 খানোয়ার যুদ্ধের পর বাবর মোল্লা মোহাম্মদ মাজহাবকে বাংলার সুলতানের দরবারে পাঠান। আর এক বছরেরও বেশি সময় ধরে সুলতান নসরত শাহের সেবায় থেকে ফিরে গিয়ে মোল্লা সাহেব বাবরকে জানায় যে নসরত শাহ বাবরকে সম্মান করে এবং এই দুই অঞ্চলের মধ্যে কোনো রাগ বা ক্ষোভ নেই। তিনি বাংলাকে আক্রমণ না করার জন্য বাবরকে উপদেশ দেন, কিন্তু তারপরেও বাবর নসরত শাহের কাছে 3টা আবদার করে বসেন, যার মধ্যে প্রথম আবদার খরিদ অঞ্চল থেকে বাংলার সৈন্য সরিয়ে নিতে হবে। দ্বিতীয় আবদার বাবরের কাছে হেরে গিয়ে বাংলায় আশ্রয় নেওয়া আফগানদের হয় মারতে হবে, না হলে তার কাছেই ফেরত দিতে হবে। আর থার্ড ছিল আফগানদের মারার জন্য যদি মুঘল বাহিনী বাংলায় যেতে চায় সেই অনুমতি তাদেরকে দিতে হবে। স্বাভাবিকভাবেই এই দাবিগুলো সেই সময়ের বাংলার সুলতান নসরত শাহের কাছে খুব একটা ভালো লাগে নাই, আর এ কারণেই সে আস্তে আস্তে বাংলার প্রতিরক্ষা বাড়াতে থাকলেন। আর এ থেকেই বাবরের গুপ্তচরেরা তার কাছে খবর নিয়ে যায় যে বাংলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। আর পরবর্তীতে 1529-এর 4 এবং 5 মে বাবরের কামান বাহিনী বাংলার উপর আক্রমণ করে বসে। মোগলদের আধুনিক যুদ্ধ কৌশলের সামনে বাংলা বাহিনী সে সময় সহজে টিকতে পারে নাই, আর মোগলরা সেবার পালাতে থাকা বাংলা বাহিনীকে তাড়া করতে থাকে। গোগরা বা ঘাঘরা নদী পার করে তারা বাংলা সালতানাতের সীমানাতেও ঢুকে পড়ে। আর 19 মের মধ্যে নাসরত শাহ সেই 3টি শর্ত মেনে নিলে বাবর এবারের মতো শান্ত হয়। কিন্তু এই গ্যাঞ্জামের সুযোগ নিয়ে আবার ত্রিপুরার রাজা দেবমাণিক্য সোনারগাঁও পর্যন্ত দখল করে নেয়। ধারণা করা হয় যে এই যে সোনারগাঁও বাংলা সালতানাত থেকে আলাদা হলো, তার পরবর্তীতে এটা পুনরুদ্ধার করা নাসরত শাহের পক্ষে সম্ভব হয় নাই। এখন পর্যন্ত ঘটনা শুনে হয়তো বুঝতেই পারছেন এই নাসরত শাহ খুবই শান্তিপ্রিয় একজন মানুষ ছিলেন এবং তার কাছে এই ধরনের ভায়োলেন্ট জিনিসগুলো কখনোই পছন্দের ছিল না। তিনি সবসময় কূটনীতির মাধ্যমে সলভের চেষ্টা করতেন। এই যে বাবরের সাথে গ্যাঞ্জাম, বাবর কিন্তু সম্পূর্ণ বাইরে থেকে আক্রমণ করতে এসেছিল, অ্যান্ড বাংলার সাথে সে সেধে সেধে গ্যাঞ্জাম বাঁধিয়েছে এটাও বলা যায়। বাংলার কিন্তু সে সময় কোনো মুঘলদের সাথে গ্যাঞ্জাম করার ইচ্ছাই ছিল না। প্লাস বাবরের থেকে পালিয়ে আসা আফগানদের নাসরত শাহ মানবিক কারণেই তার রাজ্যে আশ্রয় দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তার প্রজাদের কষ্ট হবে এই চিন্তা থেকেই তিনি বাবরের দেয়া খুবই বাজে হলেও সেই 3টি শর্ত মেনে নিয়েছিলেন। ইনফ্যাক্ট তার শাসন আমলে আসামের সাথে অহোম বুরঞ্জিতে যেই বিখ্যাত লড়াই হয়েছিল সেটাও কিন্তু নসরত শাহ শুরু করেন নাই, আসামিজরাই শুরু করেছিল। পাশাপাশি পর্তুগিজদের খুবই শক্ত হাতে তিনি দমন করেছিলেন বাংলা থেকে, মানে ওভারঅল একজন শান্তিপ্রিয় শাসক ছিলেন এই নসরত শাহ। বাট তারপরেই শুরু হয় বাংলার এক অন্ধকার অধ্যায়।
নসরত শাহ 1532 সালে তার বাবার কবর জিয়ারত করে ফেরত আসার পথে অ্যাসাসিনেটেড হন। বুকাননের মতে ঘুমের মধ্যে তাকে হত্যা করা হয়েছিল। আর তারপরই ক্ষমতায় আসে তার শিশুপুত্র ফিরোজ শাহ, কিন্তু মাত্র 9 মাসের মাথায় তাকেও অ্যাসাসিনেট করা হয়। ডক্টর আব্দুল করিমের মতে এর পেছনে নসরত শাহের আপন ভাই গিয়াসউদ্দিন মাহমুদ শাহের হাত ছিল, কারণ নসরত শাহ মারা যাওয়ার আগে থেকেই তিনি নিজের নামে মুদ্রা প্রচলন শুরু করেন, কিন্তু সরাসরি সে নসরত শাহের বিরুদ্ধে সে সময় কিছু করে নাই। এ কারণে ধারণা করা হয় যে আমাদের শান্তিপ্রিয় নসরত শাহ তার ভাইয়ের এই কাজটা মেনে নিয়েছিল। তিনি আর তার ছেলে মারা যাওয়ার পর স্বাভাবিকভাবেই গিয়াসউদ্দিন মাহমুদ শাহ সিংহাসনে আসেন, অ্যান্ড সারপ্রাইজিংলি তিনি নিজের ভাই আর ভাইয়ের ছেলের হত্যার জন্য কাউকে কোনো শাস্তি দেন নাই। আর সে সময় বিহারের প্রাদেশিক শাসক ছিলেন মখদুম আলম। সম্পর্কের দিক থেকে নসরত শাহর বাবা আলাউদ্দিন হোসেন শাহ ছিলেন তার শ্বশুর। গিয়াসউদ্দিনের হাতে ভাই আর ভাইয়ের ছেলে হত্যার এই নোংরা রাজনীতি দেখে এই লোক রাগে ক্ষোভে সালতানাত থেকে আলাদা হয়ে বিহারের স্বাধীনতা ঘোষণা করে দেন। আর এই সুযোগে সেই সময়ের বিহারের একজন আফগান শের খান মখদুম আলমের সাথে খাতির করে নেয়। আর এই বিদ্রোহ দমন করতে কুতুব খানের নেতৃত্বে বিশাল এক বাহিনী পাঠান গিয়াসউদ্দিন। বাট সেই বাহিনী মখদুম আলম আর শের খানের কম্বাইন্ড ফোর্সের কাছে দাঁড়াতে পারে নাই। আর এরপর গিয়াসউদ্দিন আরও একবার ফোর্স পাঠিয়েছিল সে সময় বিহারে, বাট সেবার লোহানিদের সাথে গ্যাঞ্জাম চলার কারণে শের খান সৈন্য পাঠাতে পারে নাই। ওই যুদ্ধে মখদুম আলম নিহত হন, কিন্তু তারপরেও গিয়াসউদ্দিন বিহার দখল করতে পারেন নাই। আর এদিকে মখদুম আলমের মৃত্যুর কারণে বিহারে শের খানের ইনফ্লুয়েন্স আস্তে আস্তে বাড়তে থাকে। দক্ষিণ বিহারের শাসক জালাল খান লোহানি এসে আশ্রয় নেয় গিয়াসউদ্দিনের দরবারে। আর শের খানের বিরুদ্ধে ইব্রাহিম খান আর জালাল খান লোহানির নেতৃত্বে আবারও বাঙালিরা এক বিশাল আর্মি পাঠায়। বাট এই যুদ্ধে শের খান গেরিলা ট্যাকটিক্স ফলো করে দিন রাত 24 ঘন্টা এদিক ওদিক থেকে গেরিলা আক্রমণে গিয়াসউদ্দিনের বিশাল আর্মির মনোবল একেবারে ভেঙে পড়ে। অ্যান্ড শেষে সুযোগ বুঝে এক প্রবল আক্রমণে শের খান পুরো বাংলার বাহিনীকে তছনছ করে দেন। আর এ থেকেই আর কোনো উপায় না পেয়ে গিয়াসউদ্দিন মাহমুদ শাহ এবার মুঘল সম্রাট হুমায়ুনের কাছে গিয়ে হাজির হন। অর্থাৎ বুঝতে পারছেন ততদিনে বাবরের মৃত্যু হয়েছে এবং মুঘল সাম্রাজ্যের ক্ষমতায় এসেছে হুমায়ুন। আর আপনারা জানেন হুমায়ুনও বেশ শান্তিপ্রিয় একজন শাসক ছিলেন, আর তিনি এই কারণেই সে সময় অ্যাগ্রি করেন যে বিহার থেকে আফগানদেরকে সরাতে হবে। হুমায়ুন এক বিশাল আর্মি নিয়ে রওনা দেন বিহারের দিকে, কিন্তু পথে চুনার দুর্গ দখল করতেই তার 6 মাস লেগে যায়। হুমায়ুন যে বিহার আক্রমণ করতে আসছে সেটা জেনেই শের খান 1 সেকেন্ডও দেরি করে না, সরাসরি সে বাংলা আক্রমণ করে বসেন। আর এই শের খানের ছেলের লিডে যাওয়া আর্মির সাথে যুদ্ধে সুলতান গিয়াসউদ্দিন মাহমুদ শাহ পরাজিত হন। হুমায়ুন বাংলা আসতে আসতেই দেখলেন যে পুরো বাংলা এখন শের খানের হাতে। তিনি শের খানকে আনুগত্য মানতে বলেন অ্যান্ড বাংলা ছাড়তে বলেন। শের খান আনুগত্য মানলেও গৌড় ছাড়তে তিনি আর রাজি ছিলেন না। আর এইদিকে নিজের বাহিনী হারিয়ে ফেলে গিয়াসউদ্দিন লোকলজ্জা ভুলে গিয়ে পর্তুগিজদের কাছে সাহায্য চাইল। কিন্তু পর্তুগিজ আস্তে আস্তে গৌড় পুরোপুরি শের খানের হাতে চলে যাবে এই চিন্তা থেকে তিনি আবার পরবর্তীতে বিশাল অ্যামাউন্টের টাকা পয়সা দিয়ে শের খানকে খুশি করলেন। কিন্তু এটা বলা হয় যে এই গিয়াসউদ্দিনের দেওয়া টাকা পয়সা দিয়েই শের খান পরবর্তীতে বাংলার পতন ঘটান। পরের বছরই শের খানের দ্বিতীয় আক্রমণে গিয়াসউদ্দিন মাহমুদ শাহের 2 ছেলে নিহত হয় অ্যান্ড তিনি আহত হয়ে পালিয়ে যান গৌড় থেকে। ওই অবস্থাতেই তার মৃত্যু হয় কয়েকদিন পর। আর এর কিছুদিন পর মুঘল সম্রাট হুমায়ুন এসে গৌড়ের দখল নিয়ে নেন। গৌড় তার এতটাই ভালো লেগেছিল যে তিনি এর নাম দেন জান্নাতাবাদ বা স্বর্গভূমি। কিন্তু হুমায়ুন যখন এই বাংলাতে এসেছিল ঠিক সেই সময়ে শের খান বাংলা থেকে দিল্লি যাওয়ার সব রাস্তায় নিজের ফোর্স নামিয়ে দেন। দিল্লি ফেরত যাওয়ার পথে শের খানের ফোর্সের হাতেই দুইবার পরাজিত হয়ে হুমায়ুন পুরো ভারতবর্ষ ছেড়েই পালিয়ে যায়। সেই হুমায়ুনের মুঘল সাম্রাজ্য হারানোর গল্প এবং পরবর্তীতে সেটা আবার ফিরে পাওয়ার গল্পটা হয়তো আপনারা অনেকেই জানেন, আর না জানলেও সেটা নিয়ে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে কথা হবে। আমরা আজকে এই বেঙ্গল সুলতানাত বা আমাদের এই বাংলা এরিয়াতেই থাকবো। কিন্তু এই ঘটনার সাথে সাথেই বাংলার যে স্বর্ণযুগ অর্থাৎ বাংলা সালতানাতের পতন কিন্তু ঘটে যায়। বাংলা চলে যায় আফগানি শাসক শের খানের হাতে, যিনি পরবর্তীতে শের শাহ তুরি নাম নিয়ে এই বাংলা শাসন করবেন। আর এই কারণে গিয়াসউদ্দিন মাহমুদ শাহকে ধরা হয় বেঙ্গল সালতানাতের সবথেকে কুখ্যাত এবং অযোগ্য শাসক হিসেবে। প্রাসাদ ষড়যন্ত্রের আশ্রয় নিয়ে নিজেরই ভাই আর ভাইয়ের ছেলে থেকে ক্ষমতা নেওয়া বাদ দিয়ে আর কোনো কিছুতেই তার কোনো সাকসেস ছিল না। তার শাসন আমলে অজস্র যুদ্ধ হয়েছে বিহার, ত্রিপুরা আর মুঘলদের সাথে, বাট একটা যুদ্ধেও বাংলা সে সময় জিততে পারে নাই। ক্ষমতার লোভে সে কেবল নিজের ভাই ভাতিজাকেই মানে নাই, সে বাংলার স্বর্ণযুগকেও গলা টিপে হত্যা করেছিল। আর এই কারণেই তার লেগাসিকে এখন ধরা হয় বিশ্বাসঘাতকতা আর ব্যর্থতার। বাংলা এরপর থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি। এই লোকের মধ্যে দিয়েই আসলে বাংলা সালতানাতের সমাপ্তি ঘটে। তবে পরবর্তীতে আফগানরাও নিজেদেরকে বাংলার সুলতান দাবি করেছিল বিভিন্ন সময়। কিন্তু আপনি যদি বাংলা সালতানাতের আসল ব্লাড লাইন যেটা বলেন, এই আফগানি শাসকরা যারা মূলত বিহার থেকে উঠে এসেছিল তারা কিন্তু এই সালতানাতের পার্ট পুরোপুরি কখনো ছিল না।
বাট তারপরও কাহিনীর খাতিরে এই আফগান শাসন আমলটাও তুলে ধরা দরকার। খুবই সংক্ষেপে সেই টাইমটাও তুলে ধরছি, যেহেতু সেটা সরাসরি বাংলা সালতানাতের অংশ না, এই কারণে একটু সংক্ষেপেই বলছি। গিয়াসউদ্দিন মাহমুদ শাহের প্রতিপক্ষ শের খান ছিলেন সুযোগ সন্ধানী। যেভাবে মকদুল আলমের নীতিনিষ্ঠ আচরণকে নিজের জন্য ব্যবহার করে বিহারের কন্ট্রোল নিয়েছিলেন, সেভাবেই মুঘল সম্রাট হুমায়ুনের অদূরদর্শিতাকে ইউজ করে তাকে দেশ ছাড়াও করেছিলেন। গিয়াসউদ্দিন আর হুমায়ুনের পতনের পর পুরো বাংলা শের খানের যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। বাংলার নতুন সুলতান হিসেবে শের শাহ উপাধি তিনি গ্রহণ করেন। তবে তার চোখ আসলে জাস্ট বাংলায় সীমাবদ্ধ ছিল না। হুমায়ুনের পতনের পর মুঘলদের অবর্তমানে যেই পাওয়ার ভ্যাকিউম তৈরি হয়েছিল, সেটাই ছিল তার মূল লক্ষ্য। বাংলার দায়িত্ব খিজির খানের উপর দিয়ে সে ভারতবর্ষের অন্যান্য এলাকায় চোখ দেন। আর এই সুযোগেই খিজির খান আবার বিদ্রোহ করে বসেন এবং শের শাহ সেটাও দমন করেছিলেন। তবে একটা এলাকা তার দখলে আসে নাই, সেটা হচ্ছে আমাদের ভাটি অঞ্চল। এই এলাকার দুইজন শাসকের পৃথক মুদ্রা থেকে ঐতিহাসিকরা ধারণা করে যে শের শাহ বাংলার দক্ষিণে কখনোই নিজের হাতে আনতে পারে নাই, কিন্তু সেই কাজ পরবর্তীতে করে তার ছেলে ইসলাম শাহ সুরি। আর তার পরবর্তীতে আসেন ফিরোজ শাহ, বাট তার রাজত্ব আর বেশি দিন টেকে নাই, অ্যাসাসিনেটেড হন তিনি। আর তার অ্যাসাসিন মুবারিস খান মোহাম্মদ শাহ আদিল নাম নিয়ে সিংহাসনে বসেন। এটা শুনে আবার সেই সময় বাংলার আর এক অঞ্চলের শাসনকর্তা মোহাম্মদ খান বাংলাকে স্বাধীন রাজ্য হিসেবে ঘোষণা করে দেন, নাম নেন শামসুদ্দিন মোহাম্মদ শাহ। আর এর পরে কাহিনী খুবই ছোট এবং রক্তাক্ত। দিল্লির ওপর প্রতিশোধ নিতে শামসুদ্দিন মোহাম্মদ শাহ গাজী রওনা দেন, বাট তার বিশাল কিন্তু ক্লান্ত আর্মি আদিল শাহর আর্মির সামনে পেরে ওঠে নাই। মোহাম্মদ শাহ গাজী যুদ্ধেই মারা যান, আর ক্ষমতায় আসে তার ছেলে গিয়াসউদ্দিন বাহাদুর শাহ। আদিল শাহ এবার বাংলাকে কন্ট্রোলে আনার জন্য শাহবাজ খানের আন্ডারে সৈন্য পাঠায়। আর সেই যুদ্ধে আদিল শাহ মারা গেলে গিয়াসউদ্দিন ভাবলেন দিল্লি সালতানাত এখন তার। তাজ খান কাররানিকে বাংলার প্রাদেশিক শাসনকর্তা বানিয়ে তিনি রওনা দেন দিল্লির দিকে। আর এদিকে হুমায়ুন ছিলেন এই সুযোগেরই অপেক্ষায়। দিল্লি সিংহাসন সেই সময় ফাঁকা। গিয়াসউদ্দিন দিল্লি পৌঁছানোর আগেই হুমায়ুন কিন্তু দিল্লি দখল করে নিয়েছিল, আর গিয়াসউদ্দিনের কাছে আর দিল্লি জয় করা হয় নাই। এরপর আসে তার ছেলে গিয়াসউদ্দিন জালাল শাহ। আর তার অস্বাভাবিক মৃত্যুর পর যে ক্ষমতায় আসে সে মুদ্রা ছাড়ার আগেই তাকেও জোর করে নামিয়ে দেওয়া হয়। যে জোর করে নামিয়েছিল সেও আবার গিয়াসউদ্দিন নাম নিয়েই বাংলা শাসন শুরু করে। কিন্তু এই দেখেই তাজ খান কাররানি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, অ্যান্ড সেই এবার যুদ্ধে যেতে শুরু হয়। এরপর কাররানি শাসন। তাজ খান কাররানি, সুলেমান কাররানি, বায়াজিদ কাররানি আর দাউদ খান কাররানির পর মুঘলদের হাতে এই কাররানি শাসনেরও সমাপ্তি হয়, অ্যান্ড বাংলা ট্রুলি এবার তার স্বাধীনতা হারায় মুঘলদের কাছে পুরাপুরি। তো এই ছিল ভিডিওটা মেইনলি বাংলা সালতানাতের পার্সপেক্টিভ দিক থেকে বানানো, মানে গৌড় যারা আসলে শাসন করেছিল, বাংলা সালতানাতের একদম আদি শাসনকর্তা যারা বলা যায়, তাদের পার্সপেক্টিভ থেকে বানানো। অনেক ইতিহাসবিদই আবার এই যে বিহারের শাসক বা আফগানি যেই শাসকদের কথা বললাম, তাদেরকেও বাংলা সালতানাতের ভেতরে ইনক্লুড করেছে, বা অনেকে এটা নিয়ে আসলে দ্বিধাদ্বন্দ্বে আছে যে তাদেরকে আসলে করা উচিত কিনা। তো এটা নিয়ে একটা ডিবেট আছে যে তাদেরকে আসলে বাংলার সুলতান বলা যাবে কিনা। বাট আপনাদের তো পুরো ঘটনাটা বললামই, এখন ইটস আপ টু ইউ অ্যাকচুয়ালি যে আপনি তাদেরকে বাংলার সুলতান হিসেবে আসলে বলবেন কিনা, বিকজ তারা কিন্তু নিজেদের বাংলা সুলতানাত হিসেবেই দাবি করতো। বাট তারপরেও এই সময় একটা জিনিস, আমি যে সুলতান নাসরাত শাহের কথা বললাম, তার পরবর্তীতে কিন্তু আর কেউই এই সম্পূর্ণ বাংলাটাকে কন্ট্রোল করতে পারে নাই। বাংলার বিভিন্ন অঞ্চলে, ভাটি অঞ্চলে স্পেসিফিক্যালি অনেক বিদ্রোহ লেগেই থাকতো। আপনারা জানেন এই সময়ে কিন্তু সেখান থেকে 12 ভূঁইয়াদের কথা উঠে এসেছিল, যারা একই সাথে এই আফগানি শাসক, তারপরে আবার অন্যদিকে মুঘলদের সাথেও লড়াই করেছিল। অ্যান্ড তাদের যেই পতন, সেইটার পরই কিন্তু আসলে পুরোপুরি বাংলাটা মুঘলদের হাতে চলে যায়। আর তার পরবর্তীতে মুঘল শাসনের পর যে ইংরেজ শাসন আমল আসে সেটা তো জানেনই। তো এই ছিল ভিডিও। এই যে 12 ভূঁইয়ার টাইম পিরিয়ডটা, এটাও খুব ইন্টারেস্টিং একটা টাইম পিরিয়ড। আপনারা জানেন সেই সময়ের রাজা প্রতাপাদিত্য বা অন্যদিকে ঈসা খার নাম কিন্তু খুব বেশি উঠে আসে। আমার ইচ্ছা আছে তাদের নিয়েও ভিডিও বানানোর, হয়তোবা খুব দ্রুতই আসবে। আপনারা এই ভিডিও কমেন্ট সেকশনে লিখে যাবেন নেক্সট কোন ভিডিওটা চান, ঈসা খারকে নিয়ে ভিডিও চান কিনা, বা আমি আবার ইন্টারন্যাশনাল পলিটিক্স বা অন্য টাইপের কোনো ভিডিও বানাবো কিনা, নাকি ইতিহাস নিয়েই ভিডিও বানাবো। তো এটা পুরোপুরি ডিপেন্ড করছে আপনাদের জন্য। আমার 2 ধরনের ভিডিও বানাতেই আসলে কোনো সমস্যা নাই, বাট ইট ডিপেন্ডস অন দ্য অডিয়েন্স হোয়াট দে ওয়ান্ট। তো এই ভিডিওতে ব্যবহার করা সব সোর্সগুলো সবসময় নিচে দেওয়া থাকে। এছাড়াও আগের ভিডিওগুলোতে বইগুলোর নাম সবসময় মেনশন করা হয়েছে, কাজে এই ভিডিওতে আর খুব বেশি মেনশন করলাম না। আর আপনি যদি এই ভিডিওটা প্রথমবারের মতো দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার সাজেশন থাকবে এই প্লেলিস্টটাতে যান, অ্যান্ড প্লেলিস্টের নাম হয়তো আশেপাশে দেখতে পাচ্ছেন। তো এই প্লেলিস্টটাতে যান, অ্যান্ড প্রথম থেকে 4টা কি 5টা ভিডিও হবে, সবগুলোই দেখে ফেলেন। বাংলার যে গোল্ডেন এজ, যখন বাংলা সব থেকে বড় ছিল এই ভারতবর্ষের মধ্যে, এবং বাংলা পুরোপুরি স্বাধীন একটা রাজ্য ছিল, নট আন্ডার মুঘলস, নট আন্ডার ব্রিটিশার্স অর এনিওয়ান। পুরোপুরি বাংলা নিজের মতো একটা স্বাধীন রাজ্য ছিল। সেই সময় ইতিহাস নিয়ে আইডিয়া পাবেন, অ্যান্ড সেই সময় কোন কোন সুলতান এবং কোন কোন রাজবংশ এই বাংলা শাসন করেছে সেটা নিয়েও আইডিয়া পাবেন। আর এর মধ্যে অনেক কিছু আছে আসলে, প্রাসাদ ষড়যন্ত্র বলেন বা
কনকোয়েস্টের গল্প বলেন, সব কিছুই পাবেন। তো আমার সাজেশন থাকবে ভিডিওটা দেখে ফেলার, প্লে লিস্টটা দেখে ফেলার। তো দ্যাটস অল ফর টুডে, আনটিল মাই নেক্সট আপলোড, হ্যাভ এ গুড উইক, গুড বাই।